গুড মর্নিং স্টুডেন্টস। আজ আমি তোমাদের ক্লাস 4 এর ব্যাকরণ বইয়ের চ্যাপ্টার 2 ধ্বনি ও বর্ণ চ্যাপ্টারটা পড়াবো। চ্যাপ্টার 2 ধ্বনি ও বর্ণ। আচ্ছা দেখো, লাস্ট ইয়ার তোমরা তো তোমাদের চ্যাপ্টার 1 এ যেটা আছে ভাষা ও ব্যাকরণ, এটা কিন্তু তোমরা লাস্ট ইয়ার পড়েছো, কারণ ভাষা সম্পর্কে তোমরা জানো। তো তাও আমি একবার বলে দিই, ভাষাটা আমরা যখন মনের ভাব প্রকাশ করার জন্য কোনো অর্থপূর্ণ শব্দ সমষ্টি ব্যবহার করি এবং তাকেই বলা হয় ভাষা। অর্থাৎ মনের ভাব প্রকাশ করার জন্য যখন আমরা অর্থপূর্ণ শব্দ ব্যবহার করে থাকি তখন তাকে বলা হচ্ছে ভাষা। আচ্ছা, ভাষা কয় প্রকার আমরা জেনেছি? ভাষা দুই প্রকার, মৌখিক ভাষা, লিখিত ভাষা। যেটা আমরা মুখে মুখে বলি সেটাকে মৌখিক ভাষা বলা হয়, এবং যেটা আমরা লিখে প্রকাশ করি সেটা হচ্ছে লিখিত ভাষা। ঠিক আছে, আমাদের মাতৃভাষা বাংলা। আমরা ছোটবেলা থেকে মায়ের মুখে মুখে যে ভাষা শিখে আসি, মায়ের মুখে যেটা আমরা শুনে বড় হই, সেটাই হচ্ছে আমাদের মাতৃভাষা। আর ভারতবর্ষে তো অনেক ভাষা আছে, তার মধ্যে বাংলা ভাষা আমাদের কাছে আমরা বাঙালি, আমাদের ভাষা হচ্ছে বাংলা ভাষা। ঠিক আছে, আর ব্যাকরণ কাকে বলি সেটাও আমরা শিখেছি, যে নিয়মগুলো যে বই পড়লে ভাষা আমরা শুদ্ধ রূপে বলতে বা পড়তে পারি তাকেই বলা হয়, সেই নিয়মগুলোকে বলা হয় কিন্তু ব্যাকরণ। তো এগুলো তো আমরা লাস্ট ইয়ার পড়েছি, তাই আজ আমি পড়াবো তোমাদের ধ্বনি ও বর্ণ। ঠিক আছে, দেখো আমাদের চারপাশে আমরা কত রকমের শব্দ শুনি। পাতার, নদীর কুলকুল শব্দ, ঠিক আছে, মেঘের গর্জন, নানান পাখির কাকলি, বাঘের গর্জন। নেক্সট দেখো কি আছে, মেঘের গর্জন, আবার পাখির কাকলি, বাঘের গর্জন, ঘোড়ার রেশা। কিন্তু অন্যান্য সব ধরনের শব্দ থেকে মানুষের মুখের শব্দ সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, মানুষ যখন কথা বলে বা মানুষ যখন প্রশ্বাস নেয়, সেই শ্বাসবায়ু শ্বাস নালিকা দিয়ে গলার ভিতর এসে ষড়যন্ত্রের মধ্য দিয়ে বেরিয়ে যায়। ঠিক আছে, বায়ু বের হওয়ার সময়, দেখো কি বলেছে, বায়ু বের হবার সময়, ঠিক আছে, এগুলো একটু ভালো করে পড়বে। বায়ু বের হবার সময় ষড়যন্ত্রীতে কম্পন হয়। ঠিক আছে, ষড়যন্ত্র যেগুলো আমাদের, ঠিক আছে, তার মধ্যে কিন্তু একটা কম্পনের সৃষ্টি হয়, এবং কম্পনের সৃষ্টি হওয়ার ফলে ধ্বনির সৃষ্টি হয়। মানুষের মুখের মধ্যে রয়েছে কণ্ঠতালু, মূর্ধা এবং কি আছে এটা দেখো, দন্ত এবং ওষ্ঠ ও নাসিকা। এই সব মিলিয়ে হয় বাকযন্ত্র। মানুষের মুখ থেকে কোনো আওয়াজ বের হওয়ার সময় বাকযন্ত্রের বিভিন্ন অংশে বাধাপ্রাপ্ত হয়, ফলে যে শব্দ বের হয় তা কখনো হ্রস্ব আবার কখনো দীর্ঘ। ঠিক আছে, তাহলে আমরা কি জানতে পারছি? এই লাইনটা দেখো, বাকযন্ত্রের সর্বাপেক্ষা অঙ্গ চেষ্টায় অর্থপূর্ণ শব্দের ক্ষুদ্রতম অংশের উচ্চারণকে ধ্বনি বলে। যে কোনো আওয়াজকেই ধ্বনি বলে, কিন্তু সেটা কিন্তু অর্থপূর্ণ হতে হবে। তাহলে বাকযন্ত্রের সর্বাপেক্ষা অঙ্গ চেষ্টায় অর্থপূর্ণ শব্দের ক্ষুদ্রতম অংশের, কি বলছে, ক্ষুদ্রতম অংশের উচ্চারণকে আমরা ধ্বনি বলি। তাহলে বোঝা গেল কোনো শব্দ উচ্চারণ করলে ব্যাকরণের ভাষায় তা ধ্বনি হয় না। অর্থপূর্ণ শব্দের উচ্চারণ হলো ধ্বনির সমষ্টি। ঠিক আছে, অর্থপূর্ণ শব্দের উচ্চারণই হলো ধ্বনি সমষ্টি। ধ্বনি হলো দুই প্রকার, স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। ঠিক আছে, তাহলে এটা তোমরা আন্ডারলাইন করো। বাকযন্ত্রের সর্বাপেক্ষা অল্প চেষ্টায় অর্থপূর্ণ শব্দের ক্ষুদ্রতম অংশের উচ্চারণকে ধ্বনি বলে। ঠিক আছে, নেক্সট দেখো, ধ্বনি হচ্ছে দুই প্রকার, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। এগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো কি বলেছে, স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি। আচ্ছা, স্বরধ্বনি কাকে বলে? এবার আমরা জানবো স্বরধ্বনি কাকে বলে। তো তোমরা জেনেছো যে ধ্বনি উচ্চারণ করার সময় মুখ বিবরে কোথাও বাধা প্রাপ্ত হয়, আবার কখনো বাধাপ্রাপ্ত হয় না। যে ধ্বনি বাধাপ্রাপ্ত হয় না তাকে স্বরধ্বনি বলে। মানে যে উচ্চারণগুলো আমরা মুখে করি সেগুলো যখন কোনো বাধাপ্রাপ্ত না হয়ে আমাদের মুখ দিয়ে বেরোচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে স্বরধ্বনি। যেমন অ, আ। ঠিক আছে, তো এই অক্ষরগুলো তোমরা যখন উচ্চারণ করবে তখন দেখবে কোনো বাধা সৃষ্টি হচ্ছে না, তো সেটাকে তখন বলছে স্বরধ্বনি। তাহলে যে ধ্বনি উচ্চারণকালে মুখ বিহবরের, দেখো, যে ধ্বনি উচ্চারণকালে মুখ বিহবরের কোথাও বাধাপ্রাপ্ত হয় না এবং অপর ধ্বনির সাহায্য ছাড়াই উচ্চারিত হয় তাকে বলছে স্বরধ্বনি। যেমন বাংলায় স্বরধ্বনি হচ্ছে 7টি
অ আ হস্যই হস্য এ ও। কি কি বললাম? অ আ হস্যই হস্য এ এবং ও এবং আ, অ আ। ঠিক আছে, তো এইগুলো আরেকটা হচ্ছে এই যে দিয়েছে, এগুলো মার্ক করে রাখবে। এই যে ধ্বনি উচ্চারণ মুখে কোথাও আছে না, এটা না, বাংলায় 7টি স্বরধ্বনি এগুলো। ঠিক আছে, তো স্বরধ্বনিকে আমরা দুভাগে ভাগ করা যায়, হ্রস্বস্বর এবং দীর্ঘস্বর। তাহলে কি বললাম? স্বরধ্বনি কোনগুলো? যেগুলো কোনো বাধাপ্রাপ্ত না হয়ে আমরা সরাসরি উচ্চারণ করতে পারি, তার জন্য কোনো হেল্পের মানে সাহায্যের আমাদের দরকার হয় না, বা অন্য ধ্বনির সাহায্যের আমাদের দরকার হয় না, সেগুলোকে বলা হচ্ছে স্বরধ্বনি। তাহলে স্বরধ্বনি দুই প্রকার, যেমন হ্রস্বস্বর এবং দীর্ঘস্বর। ঠিক আছে, স্বরধ্বনিকে আবার দুভাগে ভাগ করা যাচ্ছে, হ্রস্বস্বর, দীর্ঘস্বর। তাহলে যে স্বরগুলো উচ্চারণ করার সময়, হ্রস্বস্বর কাকে বলে? যে স্বরগুলো উচ্চারণ করতে গিয়ে আমাদের অল্প সময় লাগে তাকে বলছে হ্রস্বস্বর। যেমন দেখো, অ, হস্যই, হস্য, রি, এগুলো আমাদেরকে বেশি জোর দিয়েও বলতে হচ্ছে না, আর বেশি কিন্তু সময় লাগছে না। তাহলে যে স্বর উচ্চারণ করতে গেলে অল্প সময় লাগে তাকে বলছে হ্রস্বস্বর। যেমন অ, হস্যই, হস্য, রি, এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, দীর্ঘস্বর, যে স্বর উচ্চারণ করতে বেশি সময় লাগে তাকে দীর্ঘস্বর বলে। যেমন আ, দীর্ঘই, হস্য, এ, ওই, ও এবং এগুলো উচ্চারণ করে তোমরা দেখো, আ, দীর্ঘই, ঠিক আছে, হস্য, এ, ওই, ও, ও। তো এগুলোতে আমাদের কিন্তু অনেকটাই টাইম দিতে হচ্ছে, তাই এগুলোকে বলছি দীর্ঘস্বর। তাহলে স্বরধ্বনির মধ্যে দুটো ভাগ থাকছে, হ্রস্বস্বর, দীর্ঘস্বর। যে স্বরধ্বনি উচ্চারণ করতে সময় কম লাগে আমাদের, সেটাকে বলছি আমরা হ্রস্বস্বর। আর যে স্বরধ্বনি উচ্চারণ করতে আমাদের সময় বেশি লাগছে, সেটাকে বলছি আমরা দীর্ঘস্বর। বোঝা গেছে? মৌলিক স্বর, যে স্বর দ্বারা শুধু একটি স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে মৌলিক স্বরধ্বনি বলে। যেমন অ, আ, হস্য দীর্ঘ, হস্য দীর্ঘ, রি, এ, ওই, ও এবং তো কি বলছে? মৌলিক স্বর কোনগুলো? যে স্বর দ্বারা শুধু একটি স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে বলছে মৌলিক স্বরধ্বনি। যেমন অ, আ, একটি করে উচ্চারিত হচ্ছে। আচ্ছা, আর যৌগিক স্বরধ্বনিতে দেখবে যুক্তাক্ষর থাকবে। যে স্বরধ্বনিগুলো একাধিক স্বরের মিলিত উচ্চারণে উচ্চারিত হচ্ছে সেগুলোকে বলা হচ্ছে যৌগিক স্বর। যেমন ওই মানে ও যুক্ত হস্যই ও, ওই। আবার ও যুক্ত ও হচ্ছে ও, এগুলো। তার মানে যৌগিক স্বরধ্বনিতে কি হচ্ছে? মিক্স রয়েছে দুটো বর্ণের। তাহলে কি, যে স্বর একাধিক স্বরের মানে দুটো স্বরের মিলিত উচ্চারণে উচ্চারিত হচ্ছে সেটাকে বলছে যৌগিক স্বর। আর মৌলিক স্বর কি? যে স্বর দ্বারা শুধু একটি স্বরধ্বনি উচ্চারিত হচ্ছে সেটা হচ্ছে মৌলিক স্বর। বোঝা গেছে? তাহলে মৌলিক স্বরে একটি স্বরধ্বনি উচ্চারিত হচ্ছে, যৌগিক স্বরে একাধিক স্বরধ্বনি মিলিত হয়ে উচ্চারিত হচ্ছে। যেমন ওই, ওইটা কি করে হচ্ছে? ও যুক্ত হস্যই ইকুয়াল টু হচ্ছে তোমার ওই। তাহলে ও যুক্ত হস্যই দিয়ে আমরা কি করছি? ওই উচ্চারণটা আসছে। আবার ও, ও যুক্ত হস্য দিয়ে হচ্ছে ও। বোঝা গেছে? তো এগুলো তোমরা কপিতে লিখবে, সব হ্রস্বস্বর কাকে বলে, দীর্ঘস্বর কাকে বলে কপিতে লিখবে, তাহলে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো, ব্যঞ্জন ধ্বনি। তোমরা জেনেছো যে স্বরধ্বনি উচ্চারণকালে মুখবিবরে কোথাও বাধাপ্রাপ্ত হয় না এবং অন্য কোনো ধ্বনির সাহায্য নেয় না, কিন্তু ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় মুখবিবরের বিভিন্ন জায়গায় বাধাপ্রাপ্ত হয় এবং অন্য ধ্বনির সাহায্য নিতে হয়। তাহলে কি আমরা জানছি? যে ব্যঞ্জন ধ্বনিতে কিন্তু আমাদের মুখের সাহায্য নিতে হচ্ছে। ঠিক আছে, ব্যঞ্জন ধ্বনিতে আমরা স্বরবর্ণের স্বরধ্বনির কিন্তু আমরা সাহায্য নিয়ে থাকি। ঠিক আছে, যেমন দেখো ক, ক উচ্চারণটা করার সময় শ্বাসবায়ু কণ্ঠে বাধাপ্রাপ্ত হয় এবং অ স্বরধ্বনির সাহায্য নেয়। উচ্চারণ করো তোমরা নিজেরা, ক। দেখো কটা যখন উচ্চারণ করছি তখন অ এর উচ্চারণটাও আসছে, তাই অ যুক্ত হয়ে কিন্তু কটা আমি বলতে পারছি। তাহলে ব্যঞ্জন ধ্বনিতে কি হচ্ছে? স্বরধ্বনির সাহায্য নিয়ে ব্যঞ্জন ধ্বনিটা উচ্চারিত হচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে এটুকু? ঠিক আছে, ক যুক্ত অ সমান হচ্ছে ক। সবগুলোই খ, যেমন গ, খ, সবইতেই দেখবে তুমি অটা যুক্ত হচ্ছে। ঠিক আছে, সেই জন্য বলছে যে স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া ব্যঞ্জনধ্বনি কিন্তু উচ্চারিত হতে পারে না। তাহলে আমরা কি জানলাম? স্বরধ্বনি নিজে নিজেই উচ্চারিত হতে পারে। স্বরধ্বনি উচ্চারণের কালে কোনো কিছু আমাদের অন্য কোনো ধ্বনির সাহায্য নিতে হয় না, তাকেই বলা হয় স্বরধ্বনি। যেমন অ, হস্যই, ঠিক আছে, আ। কিন্তু যখন ব্যঞ্জনধ্বনি
উচ্চারণের সময় কি আমাদের অন্য মানে স্বরধ্বনির আমাদের সাহায্য নিতে হয়, সেটাকে বলছে ব্যঞ্জন ধ্বনি। ঠিক আছে, স্বরধ্বনি বুঝলে? আচ্ছা, ব্যঞ্জন ধ্বনি বুঝলে তোমরা? স্বরধ্বনি উচ্চারণকালে মুখবিবরে কোথাও বাধাপ্রাপ্ত হয় না এবং অন্য কোনো ধ্বনি সাহায্য নেয় না, কিন্তু ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় মুখবিবরের বিভিন্ন জায়গায় বাধাপ্রাপ্ত হয় এবং অন্য ধ্বনি সাহায্য নেয়, তাকে বলা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, এরপর আছে বর্ণ। ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ। বর্ণ কাকে বলে তাহলে? উপরে ছবিগুলোকে দেখে আমরা উচ্চারণ করি, দেখো কুকুর, বিড়াল, গরু, ধ্বনির সাহায্যে আমরা এই শব্দগুলো উচ্চারণ করি, কিন্তু লেখার সময় তো ধ্বনি দিয়ে লেখা যায় না, তখন কিন্তু আমাদেরকে লিখে প্রকাশ করতে হয়। তাই ধ্বনির লিখিত রূপ হলো বর্ণ। কারণ আমরা যেটা মুখে আওয়াজ করছি, যেটা মুখে বলছি, যে অক্ষরটা বা যে বর্ণটা, সেটা যখন আমরা লিখছি তখন সেটাকে বলা হচ্ছে বর্ণ। তাহলে ধ্বনি যেরূপ দুটি স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি, সেরূপ বর্ণ দুটি, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। মানে মুখে যখন আমরা আওয়াজ করছি সেটাকে ধ্বনি বলছে, সেই ধ্বনিকে আমরা কি বলছি, দুভাগে ভাগ করছি, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। সেটাই আবার আমরা যখন লিখে প্রকাশ করছি তখন সেটা হয়ে যাচ্ছে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে, তাহলে স্বরবর্ণ কি? ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ, সেজন্য মুখে উচ্চারিত স্বরধ্বনির লিখিত রূপ হচ্ছে স্বরবর্ণ। স্বরধ্বনি কোনগুলো? আমরা জেনেছি অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ, হ্রস্ব দীর্ঘ, এগুলো স্বরধ্বনি। তাহলে এই স্বরধ্বনিগুলোকে যখন আমরা লিখছি খাতায় অ, আ, তখন সেগুলো হয়ে যাচ্ছে স্বরবর্ণ। বাংলা স্বরধ্বনি 7টি, কিন্তু স্বরবর্ণ হচ্ছে 11টি। এর কারণ হলো অনেক প্রস্বস্বরে দীর্ঘ উচ্চারণ হয়, আবার দৈর্ঘ্য বোঝানোর জন্য আলাদা বর্ণ ব্যবহার করা হয়, যেন হস্যি ধ্বনি লেখা হয় হস্য এবং দীর্ঘই বর্ণ দিয়ে নিয়ে। ঠিক আছে, যাই হোক, এটা বুঝতে পারলে তাহলে স্বরবর্ণ হচ্ছে স্বরধ্বনিগুলো যখন আমরা লিখছি তখন সেটা হয়ে যাচ্ছে স্বরবর্ণ। সেরকম ব্যঞ্জন বর্ণও তাই। ব্যঞ্জন ধ্বনি কোনগুলো আমরা দেখেছি? ক, খ, গ, ঘ, চ, ছ। তো এই ব্যঞ্জন ধ্বনি লিখিত রূপ হচ্ছে আবার ব্যঞ্জন বর্ণ। যখন ব্যঞ্জন ধ্বনিটা আমরা মুখে বলছি তখন সেটা ব্যঞ্জন ধ্বনি, আর যখন ধ্বনিটা আমরা কি করছি, আমরা এই ব্যঞ্জন ধ্বনিটা যখন আমরা লিখে প্রকাশ করছি তখন সেটা হয়ে যাচ্ছে তোমার ব্যঞ্জন বর্ণ, যখন সেটা আমরা লিখছি কক্ষগুলো। ঠিক আছে, আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো। ব্যঞ্জন বর্ণের আবার শ্রেণী বিভাগ আছে। দেখো, ব্যঞ্জন বর্ণকে 4 ভাগে ভাগ করা যায়: স্পর্শ বর্ণ, অন্তস্থ বর্ণ, ঊষ্ম বর্ণ এবং অযোগবাহ বর্ণ। এগুলো তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে। ঠিক আছে, যেমন দেখো স্পর্শ বর্ণ, যে ব্যঞ্জন বর্ণ উচ্চারণকালে জিভের সঙ্গে কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, অধরের সঙ্গে ওষ্ঠের স্পর্শ হয়, সেই সব ধ্বনিকে স্পর্শধ্বনি বলে। ঠিক আছে, এই ক থেকে ম পর্যন্ত ধ্বনিগুলোকে বলা হয় স্পর্শধ্বনি। এটুকু মনে রাখবে, যে ব্যঞ্জন বর্ণগুলো উচ্চারণকালে জিভের সঙ্গে কণ্ঠ, মানে জিভের সাথে কি কি টাচ হচ্ছে দেখো, কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, দাঁত, ঠিক আছে, এবং অধরের সঙ্গে মানে ওষ্ঠের সঙ্গে স্পর্শ হয়, সেগুলোকে, সেই ধ্বনিগুলোকে বলা হচ্ছে স্পর্শধ্বনি। তাহলে এগুলো কি স্পর্শধ্বনি কোনগুলো? দেখো, স্পর্শধ্বনি মানে দেওয়া আছে কতগুলো, ক থেকে ম পর্যন্ত ধ্বনিগুলোকে বলছে, ক থেকে ম পর্যন্ত ধ্বনিগুলোকে বলছে স্পর্শধ্বনি। ক থেকে ম পর্যন্ত ধ্বনিগুলোকে বলা হচ্ছে স্পর্শধ্বনি। আবার ক থেকে ম এই 25টি ব্যঞ্জন বর্ণকে 5টি বর্গে ভাগ করা যায়, এগুলোকে বলছে বর্গীয় বর্ণ। এটা তোমাদের করার দরকার নেই। নেক্সট চলে আসে অন্তস্থ বর্ণ। অন্ত অর্থাৎ মধ্য, স্পর্শবর্ণ এবং ঊষ্মবর্ণের, স্পর্শবর্ণ এবং ঊষ্মবর্ণের মধ্যে অবস্থিত বলে অন্তস্থ জ, র, ল, ব কে অন্তস্থ বলা হয়। ঠিক আছে, আচ্ছা ঊষ্মবর্ণ, ঊষ্ম অর্থাৎ শ্বাস, যে ব্যঞ্জন বর্ণ উচ্চারণে শ্বাসবায়ুর বাধা না থাকে তাকে বলে ঊষ্মবর্ণ। যেমন তালবস্য, পেটকাটা মধ্যস্য, দন্তস্য, হ। তাহলে ঊষ্মবর্ণ কি বললাম? ঊষ্ম অর্থাৎ শ্বাস, যে ব্যঞ্জন বর্ণ উচ্চারণে শ্বাসবায়ুর প্রাধান্য থাকে তাকে ঊষ্ম বর্ণ বলে। যেমন তালবস্য, পেটকাটা, দন্তস্য, হ। ঠিক আছে, এগুলো মুখস্থ করবে ভালো করে এবং কপিতে লিখবে। আচ্ছা অযোগবাহ বর্ণ, এই দুটি বর্ণে, এই যে অযোগবাহ বর্ণ, অনিঃস্বর আর বিসর্গ, এই দুটি বর্ণের নিজস্ব কোনো উচ্চারণ নেই, তাই এগুলোকে বলা হয় অযোগবাহ বর্ণ। মানে এই বর্ণগুলি দেখো, অযোগবাহ বর্ণ, অনিঃস্বর এবং বিসর্গ, এই দুটি বর্ণের নিজস্ব কোনো উচ্চারণ নেই, অথচ বর্ণের সঙ্গে যুক্ত হয়ে উচ্চারণ হয় বলে এদেরকে অযোগবাহ বর্ণ বলে। ব্যঞ্জন বর্ণের প্রকৃতি অনুসারে আরো কয়েকটি ভাগ আছে। ঠিক আছে, যেমন ধরো অল্প প্রাণ ধ্বনি। ঠিক আছে, অল্প প্রাণ ধ্বনি দেখো কি এটা, এক মিনিট দেখো, অল্প প্রাণ ধ্বনি, প্রাণ শব্দের অর্থ নিঃশ্বাস বায়ু। যে ধ্বনি উচ্চারণের সময় অল্প প্রাণ বা নিঃশ্বাস বায়ুর প্রয়োজন হয় তাকে অল্প প্রাণ ধ্বনি বলে।
বোঝা গেছে? যেমন বর্ণের প্রথম ও তৃতীয় ধ্বনি অর্থাৎ ক, গ, আবার চ, বর্গীয় জ, এগুলো হচ্ছে অল্প প্রাণ ধ্বনি। অর্থাৎ যে ধ্বনি উচ্চারণের সময় অল্প প্রাণ বা নিঃশ্বাস বায়ুর প্রয়োজন হয় তাকে অল্প প্রাণ ধ্বনি বলে। ঠিক আছে? যেমন ক, গ, চ, বর্গীয় জ। তো এই উদাহরণগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, পরীক্ষায় কিন্তু এগুলো আমি দেবো যে অল্প প্রাণ ধ্বনির কয়েকটা উদাহরণ দাও বা অযুগ্বাহু বর্ণর দুটি উদাহরণ দাও। ঠিক আছে? নেক্সট দেখো মহাপ্রাণ বর্ণ। ঠিক আছে? মহাপ্রাণ বর্ণ কি বলছে? মহাপ্রাণ ধ্বনি, এক মিনিট। মহাপ্রাণ ধ্বনি হচ্ছে যে ধ্বনি উচ্চারণের সময় বেশি সময় লাগে বা বেশি শ্বাসবায়ুর প্রয়োজন হয় তাকে বলছে মহাপ্রাণ ধ্বনি। যে ধ্বনি উচ্চারণের সময় বেশি শ্বাসবায়ু মানে আমাদের শ্বাসটা বেশি লাগে সেটাকে বলছে মহাপ্রাণ ধ্বনি। যেমন বর্ণের দ্বিতীয় চতুর্থ ধ্বনি, যেমন দেখো বর্ণের দ্বিতীয় চতুর্থ কোনগুলো? খ, তারপরে আছে দেখো ঘ, চ এর পর কি ছ, এটাতে একটু বেশি জোর দিয়ে আমাদেরকে বলতে হচ্ছে, তাই এগুলো মহাপ্রাণ ধ্বনি। সেই উদাহরণগুলো তোমাদের এগুলো শিখে নিতে হবে, মানে জেনে নেবে, এগুলো মুখস্থ করে নেবে। এরপরে আছে দেখো অঘোষ ধ্বনি। ঘোষ শব্দের অর্থ হচ্ছে গম্ভীর। যে ধ্বনি উচ্চারণকালে গম্ভীর নাদের সৃষ্টি হয় তাকে বলে অঘোষ ধ্বনি। যেমন ক, খ, চ, ছ, এগুলো মনে রাখতে হবে তোমাদের কোনগুলো? অঘোষ ধ্বনি, যেগুলো গম্ভীর গাম্ভীর্য আছে। ঘোষ ধ্বনি যে ধ্বনি উচ্চারণে গম্ভীর নামের সৃষ্টি হয় তাকে ঘোষ ধ্বনি বলে। যেমন কি আছে দেখো, যে ধ্বনি উচ্চারণে গম্ভীর নাদের সৃষ্টি হয় যেমন ঘোষ ধ্বনি বলে। যেমন গ, ঘ, ঙ, এগুলো। আর অঘোষ ধ্বনি কি বললাম? ঘোষ শব্দের অর্থ গম্ভীর। যে ধ্বনি উচ্চারণকালে গম্ভীর নামের সৃষ্টি হয় না তাকে অঘোষ ধ্বনি বলে। মানে এখানে গম্ভীর ধ্বনির সৃষ্টি হয় না ক, খ, চ, ছ এগুলোতে, বাট এই ধ্বনিগুলোতে গম্ভীর নাদের সৃষ্টি হয়। যেমন গ, ঘ, ঙ, ছ এগুলো। বোঝা গেছে? তাহলে এগুলো তোমরা কপিতে লিখবে উদাহরণগুলো। ঠিক আছে? নেক্সট দেখো বর্ণমালা কয় ভাগে বিভক্ত, এটা ছকটা ভালো করে তোমরা দেখে নিও, এটা ভালো করে মুখস্থ করে নেবে। স্বরবর্ণ, হ্রস্ব, দীর্ঘস্বর, ব্যঞ্জনবর্ণ, স্পর্শবর্ণ, অন্তস্থ বর্ণ, উষ্মবর্ণ, অযগ্বাহু বর্ণ। ঠিক আছে? যাই হোক, আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। তো এই কাকে বলে এগুলো সব মুখস্থ করতে হবে ভালো করে। অযগ্বাহু বর্ণ, উষ্মবর্ণ, অন্তস্থ বর্ণ এগুলো কাকে বলে এবং তার উদাহরণগুলো এগুলো তোমরা ভালো করে করবে। ব্যঞ্জনবর্ণ কাকে বলে, তার উদাহরণ। স্বরবর্ণ কাকে বলে, স্বরধ্বনি কাকে বলে, ব্যঞ্জনধ্বনি কাকে বলে। যেটা আমরা মুখে বলি, যে ধ্বনি মুখে উচ্চারণ করছি আমরা, কোনো বাধাপ্রাপ্ত মানে মুখে উচ্চারিত স্বরধ্বনি হচ্ছে মুখে উচ্চারিত। আর যেটা স্বরধ্বনিটা যখন আমরা লিখে ব্যবহার করছি, লিখিত রূপ হচ্ছে, মানে এটা লিখবে স্বরধ্বনির লিখিত রূপ হচ্ছে স্বরবর্ণ। আবার ব্যঞ্জনধ্বনি লিখিত রূপ হচ্ছে ব্যঞ্জনবর্ণ। ঠিক আছে? আর স্বরধ্বনি কাকে বলে, ব্যঞ্জনধ্বনি কাকে বলে এটা তো পড়লেই আগে। যে ধ্বনি উচ্চারণ সময় কোনো বাধা প্রাপ্ত হয় না এবং অন্য কোনো ধ্বনির সাহায্য নিতে হয় না তাকে বলে স্বরধ্বনি। যেমন অ, আ, হ্রস্ব, দীর্ঘ। এটা আবার হ্রস্ব, দীর্ঘস্বর, যেটা বেশি সময় লাগে সেটা দীর্ঘস্বর, যেটা কম সময় লাগে সেটা হ্রস্বস্বর। ঠিক আছে? আর মৌলিক, যেটাতে শুধুমাত্র একটি স্বরধ্বনি উচ্চারিত হয় সেটা মৌলিক। আর যে স্বর একাধিক স্বরের মিলিত উচ্চারিত হয় সেটা যৌগিক স্বরধ্বনি। যেমন ওই, যুক্তাক্ষর। আর ব্যঞ্জনধ্বনি কোনটা? যে স্বরধ্বনি উচ্চারণকালে মানে কোনো বাধাপ্রাপ্ত হয় না এবং অন্য কোনো ধ্বনির সাহায্য নেয় না, কিন্তু এটা স্বরধ্বনিতে অন্য কোনো ধ্বনির সাহায্য আমরা নিচ্ছি না। বাট ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় আমাদের কি হচ্ছে? অন্য ধ্বনির সাহায্য নিতে হচ্ছে। তাহলে যে ধ্বনি উচ্চারণের সময় আমাদের মুখবিভবের বিভিন্ন জায়গায় বাধাপ্রাপ্ত হয় এবং অন্য ধ্বনির সাহায্য নিতে হয় তাকে বলা হচ্ছে ব্যঞ্জনধ্বনি। তাহলে যে ধ্বনি উচ্চারণের সময় মুখবিভবের কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয় এবং অন্য ধ্বনির সাহায্য নিতে হয় তাকে বলছে ব্যঞ্জনধ্বনি। যেমন ক, খ, গ, ঘ এগুলো তো জানো সবগুলোতেই ব্যঞ্জনধ্বনি যুক্ত আছে, ব্যঞ্জনবর্ণ। ক যুক্ত অ সমান ক হচ্ছে, মানে ক একটা অ উচ্চারণ আসছে, তো কয়ের সাথে অযুক্ত হয়ে ক হচ্ছে। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর ধ্বনি কাকে বলে এটা প্রথমেই বললাম। ঠিক আছে? ধ্বনি কয় প্রকার? দুই প্রকার, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি। বাকযন্ত্রের সর্বাপেক্ষা অল্প চেষ্টায় অর্থপূর্ণ শব্দের ক্ষুদ্রতম অংশের উচ্চারণকে ধ্বনি বলে। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ওকে, বাই, থ্যাংক ইউ।